Hello, hello.
আসসালামু আলাইকুম। অনেকেই অনেকেই নামের পাশে রোল রেজিস্ট্রেশন নাম্বার লেখেন নেই, ওইটা এডিট করে লিখে দেন। রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হবে না, শুধু রুল দিলে যে হবে? কোনো একটা দিলেই হবে। ওকে। কেউ কি বলতে পারবেন আইসিএবি কোচেন ব্যাংক এটা কোথায় পাওয়া যাবে? হ্যালো। নীলক্ষেতে খোঁজ করলে পাবেন। ও, ওটা তো ঢাকার বাইরে আর কোথাও পাওয়া যাবে না, তাই না? রাজশাহীতে? রাজশাহীতে আই গেস পাওয়া যাবে না। এমন কেউ কি ঢাকাতে আছেন যে বইয়ের টাকা দিয়ে দিলে কুরিয়ার করতে পারবেন? আপনি গ্রুপে পোস্ট দিয়েন তাহলে হবে। হ্যাঁ, এখানে একেবারে তিন এখানে না বলে তিন তিন তিনটা গ্রুপে নিব তো। বলেন। আপনার লোকেশন কই ভাই? রাজশাহীতে। ও রাজশাহী কলেজ পুষাই দিলে পারে ওখান থেকে কালেক্ট করে নিব। আচ্ছা, আপনি গ্রুপে আমাকে মেসেজ দিয়েন না, দেখি যদি পারি দিব। আচ্ছা ভাই, সমস্যা নেই, গ্রুপে আমি এসএমএস দিব নি, হলে পরে তিনটা একবার নিব। আইসিএবির কোশ্চেন ব্যাংক বলতে কোন ব্যাংকটা, কোন কোশ্চেন ব্যাংকটার কথা বলতেছেন? আজকে যেটা হচ্ছে স্যাররা বললো, ওই যে চর্চা করার জন্য, যেটা অ্যাকাউন্টিং শুধু। অ্যাকাউন্টিং এর আইসিএইডব্লিউ এর একটা আছে, ওইটা মনে হয় স্যার করতে বলছিল। স্যার কোনটা নিতে বলছে ওটা? আর কি পরীক্ষার জন্য চর্চা করার জন্য কোনটা ভালো হবে ওইটা দিন। ওটার পিডিএফ ফাইল তো ওই ড্রাইভে দেওয়া আছে। পিডিএফ এর মধ্যে কি অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার শিট দেওয়া আছে ওখানে, এমসিকিউ এর? অ্যান্সার শিট আলাদা আছে, ওটা আমি দিয়ে দেবো এখন। আচ্ছা ভাই, ওটা একটু দেন তাহলে, যদি বইটা নাও পাই তাও ওটা আমি ফটোকপির দোকান থেকে ইয়ে করে নিলে পারে তা পড়তে পারবো। ফটোকপি করবেন 1600 পৃষ্ঠা সম্ভবত। ও তাহলে, কিনে যদি কুরিয়ার করার মতো কেউ থাকতো তাহলে আমি টাকা বিকাশে পাঠিয়ে দিতাম, ওখান থেকে কুরিয়ার করে দিলে পরে যা খরচ হতো চলে আসতো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে নক দিবনি। আচ্ছা। আচ্ছা।
রাজ রাজ মৌলিক 23 তারিখের রেফারেন্স সিপনোসিস ইয়ার ড্রাইভে আছে, দেখতে পারেন। থ্যাংক ইউ। ওকে। বন্ধু সজীব, তোমার রোল কত? আমার রোল হচ্ছে দেওয়া আছে, দেখো ওখানে মনে হয় 1293 মেবি এরকম। তোমার আমার পরে তো তোমার আইডিতে দেওয়া আছে। হয় কালকে কিন্তু অ্যাকাউন্টিং ক্লাসের বদলে হয়তো বা ট্যাক্স হইতে পারে, এখনই বলা যাচ্ছে না। আমাদের সেটা জানাই অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। কিভাবে দিচ্ছে এখন? আর নামের পাশে রোল লেখেন ভাই, মোহাম্মদ মেহেদুল হাসান। ও আল্লাহ। তোমার নামের পাশে এডিট করে ওখানে রোল রেখে দাও। আমার পরের রোলই হচ্ছে তোমার, রেজিস্ট্রেশন রোল দুটাই। 1294 মেবি, আমি আর একবার চেক দিই। হ্যাঁ, চেক দিয়ে লিখে দাও। সিয়াম আছে? সিয়ামকে তো ফোন দিছিলাম, ও তো ক্লাসে জয়েন্ট হবে অল্প টাইমের মধ্যে। স্যার আজকে আসতে লেট করতেছে। তো একটা সমস্যা নেই। এমডি মৃদুল হাসান, হ্যাঁ বন্ধু, বলো। ওই যে ওই ভাইয়ের সাথে কথা বললাম তো, আমি তোমার আর সিয়ামের জন্য 3টা আইসিএবি ওই যে কোচ্চেন ব্যাংক ওটা ভাইয়ের সাথে আজকে গ্রুপে কথা বলে যা টাকা হ্যাঁ। খরচ হয় মোট পাঠাই পাঠাই দিলে পারে উনি কুরিয়ার করে পাঠা দিবেন। ও আচ্ছা, এটা কি আইসিবির ইয়ে থেকেই নাকি বাইরেও কিনতে পাওয়া যায়? বাইরে ঢাকাতে নীলক্ষেত নাকি কোনো একটা জায়গার নাম বললো, ওইখানে পাওয়া যায় নাকি, খোঁজ করলাম। নীলক্ষেত তোমার শাহবাগে। আব্বুকে বলবো না আমি, কি বই আব্বা আসার ও ও, সময় তাহলে তাহলে নিতে তোমার পারবে। তোমার আব্বুকে বলে দাও আমার জন্য। হ্যালো জি ভাই, বলেন মামুন ভাই। রাজেশ ভাই, ওনাদেরকে মিউট করে দিয়েন। পার্সোনাল কথা এখানে বলবেন না, এগুলো তো রেকর্ড হয়, ক্লাস তো এটা, গ্রুপে জি ভাই। বলবেন একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি হচ্ছে ওই 26 তারিখের ক্লাসের কোনো দেখতেছি না। আসলে কি 26 তারিখ কোনো ক্লাস নাই, এটা একটু জানার জন্য আর কি। 26 তারিখ হলিডে, হলিডে। ও আচ্ছা, হ্যাঁ সেটাই।
আসসালামু আলাইকুম স্যার। Good afternoon. Am I audible? Yes, Yes, sir. sir. How are you? Fine, We are sir. fine, sir. Fine, by the grace of Allah. And you, sir? Yeah, I'm also very fine. Thank you very much. রোজার দিনে তোমরা কষ্ট করে ক্লাস করতেছো, এই জন্য আমার কাছ থেকে অগ্রিম ঈদ মুবারক তোমাদেরকে। আহ, আমাদের বইগুলি কি তোমাদের কাছে আছে? জি স্যার। Ji, sir. বোথ হার্ড কপি অ্যান্ড সফট কপি? ইয়েস স্যার। জি স্যার আছে। আচ্ছা, তোমাদের তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না? জি স্যার আছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যে বই আছে এটা কি নতুনটা না পুরানটা? স্যার নতুনটা দেওয়া আছে। তো পুরানটা কি আছে? না স্যার পুরাতনটা নেই। আচ্ছা, নতুনটা কি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকের হয়তো নাই, আমি দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্ট অ্যামাউন্ট ইজ মোর দ্যান 100, অনেকের কাছে থাকবে না, তোমরা কি তোমাদের গ্রুপে একটু শেয়ার করবা? স্যার আমাদের ড্রাইভ ফাইল করা আছে, ড্রাইভে দেওয়া আছে, ড্রাইভ লিঙ্ক সবাইকে দেওয়া আছে স্যার। আচ্ছা স্যার, এখন শেয়ার করা যাবে। ক্লাসের কেউ কি আছে যার কাছে বইগুলি নাই, ম্যাটেরিয়াল নাই? ক্লাস স্যার আছে, অনেকের কাছে আছে। আমাদের যে আগের বইটা ছিল, সে আগের বইটাও খুব হেল্পফুল। হ্যাঁ স্যার আগের বইটা যদি দেন তাহলে আমরা ইয়ে প্রোভাইড করে দিতে পারি। হ্যাঁ, ওইটি আমি একটু চিন্তা করতেছি, তোমরা একটু ওয়েট করো, আমি আগের বইটা আমি একটু তোমাদেরকে আপলোড করে দিচ্ছি চ্যাট বক্সে, জাস্ট গিভ মি এ ফিউ মিনিটস। মামুন ভাই। হ্যাঁ, আসি আমি ভাই। স্যারকে হোস্ট দিয়েছিলাম তো হোস্ট চলে গেছিল। আমার ফাইলটা কি আপলোড হচ্ছে? স্যার আসেনি এখনো। স্যার আসছে। এটা কি একটু ডাউনলোড করে আমাদের আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যাবে? জি স্যার, অবশ্যই। স্যার দিয়ে দিয়েছি স্যার। গুড, ভেরি গুড। সবাই পেয়েছেন? জি স্যার। জি স্যার।
আচ্ছা, আজকের ক্লাসটা একটু আমি ট্রাভেলিং এ আছি, তো ট্রাভেলিং এ অন দা ওয়েতে নিচ্ছি, সো একটু আওয়াজ হতে পারে। সবাই একটু ভলিউম বাড়ায়, ওকে স্যার, সমস্যা নেই স্যার। ভলিউমটা একটু বাড়ায় তারপর একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের পরীক্ষা কবে? স্যার জুন মাসে। জুন মাসে। গুড। তাহলে তো ইউ হ্যাভ সাম টাইম ফর দ্য প্রিপারেশন। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। আমরা দুইটা বই দেখব। আমি এখন আমি এখন যেটা শেয়ার করলাম সেটা দেখাচ্ছি। হোপফুলি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ইয়েস স্যার। ওকে, আপনাদের এই ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, যতগুলো চ্যাপ্টার আছে আপনাদের নতুন এবং পুরনো বইতে সবকিছু মিলে ওভারল্যাপিং চ্যাপ্টারও তো আছে। সো এই চ্যাপ্টারের ভিতরে 50% প্রথম অর্ধেক চ্যাপ্টার আমি পড়াবো, আর আমাদের এক কো টিচার, আমাদের আরেকজন সম্মানিত কো টিচার আছেন, উনি বাকি অর্ধেক পড়াবেন। জি স্যার। অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর ক্লাস কি হয়েছে দু একটা? জি স্যার, দুইটা ক্লাস হয়েছে, রাজীব স্যার নিয়েছে। ওকে ওকে, গুড। সো Rajiv has already taken 2 classes. That's good. তো আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করি। These are the chapters we are going to cover today. Somebody please read the topic list. আপনাদের ক্লাস ক্যাপ্টেন কে? Yes, sir. জি স্যার, বলেন। Sir, the purpose of accounting information, the main financial statements, the regulation of accounting, qualitative characteristics of accounting information, and capital and revenue items. এই জিনিসগুলো আমরা এখন দেখবো in details. Let's start with topic number 1, the purpose of accounting information. Okay, Anissa, can you read from here? Yes, sir. The purpose of accounting information. Section overview, sir. Yes. Accounting is a way of recording, analyzing, and summarizing the transaction of an entity. The three main types of business entity are sole traders, partnership, and companies. Users who need financial information include managers, owners, customers, suppliers, lenders, employees, National Board of Revenue or NBR, and customs, financial analysis and advisors, the government and the public at large. Managers at present and potential. Owners are the prime users of published financial statements. People need financial information on a company to make economic decisions, to assist managers, uh, stewardship of the company's resources, and to assess the level, timing, and certainty of its future cash flows. Thank you for your contribution to this class. Thank you, And sir. let me explain it one by one. Accounting is a way of recording, analyzing, summarizing the transaction of an entity. তো আমাদের এই তিনটা শব্দ, রিকর্ডিং, অ্যানালাইজিং এন্ড সামারাইজিং, এটাকে আমরা বলি র্যাস, RAS, সংক্ষেপে RAS. That means recording, analyzing, and summarizing. And of entity. This entity means it can be a. Anyone in this class can tell me what does entity means? সত্তা বা একটা পার্সন। Entity মানে business? বিজনেস স্যার, বিজনেস অর্গানাইজেশন স্যার। ওকে, আর কেউ? তার লিগ্যাল রাইট থাকবে। লিগ্যাল রাইট থাকবে। আর কেউ?
Can you name a few entities? What are the different types of entities? A few example. কোম্পানি Yes, company. Are Organizations. Sir, NGOs. organization, NGO, are proprietorship, proprietor, partnership business. partnership. Okay, good. You have almost covered entity. Entity, it starts from the person. আমি এই পুরো চেনটা একবার বলে দিচ্ছি। A single person is proprietorship. When it is more than one, it is called partnership. When the number is limited within 10 for banking company, banking business, and 20 other than banking business, then it is partnership. Beyond this 20 or 10, we got private limited company, where the shareholder number is less than 50. Then we got a public limited company, when the shareholder number is 7 to unlimited. এই যে আমি চেনটা বললাম, এটা কি রিপিট করা যাবে? স্যার প্রাইভেট Yes. কোম্পানিতে ব্যাংকিং এর জন্য Starting 10 জন সর্বোচ্চ। starting from a person to a public limited company, please. বলেন। Hello. Sole পাবলিক proprietorship. লিমিটেড সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ কোম্পানি শেয়ার দ্বারা সীমাবদ্ধ। Yes. এটা কি স্টার্ট করেন from sole proprietorship. It starts from one person. Sole proprietorship, partnership. Yes, তারপর Private The limited minister. company, public limited company. right. Private limited কোম্পানিতে আমরা 50 জনের বেশি নিতে পারবো। আর পার্টনারশিপে আমরা ব্যাংকিং বিজনেসের জন্য 10 জন, আর নন ব্যাংকিং বিজনেসের জন্য 20 জন, এর থেকে বেশি নিতে পারবো। তাহলে দেখা যাচ্ছে আমাদের 0 থেকে পাবলিক লিমিটেড কোম্পানি পর্যন্ত একটা চেইন আছে। As long as our volume of activity increases, আমাদের এটা প্রোপ্রাইটারশিপ থেকে পাবলিক লিমিটেড কোম্পানি পর্যন্ত এটা রেঞ্জড হয়। ক্লিয়ার সবার? Yes, sir. Yes, sir. Any question up until now? No, sir. Oh, good. তাহলে আমরা এন্টিটিটা পুরো কভার করলাম। তাহলে এই যে এন্টিটি বলতে আমরা যে চেনটা বললাম শুরু থেকে শেষ পর্যন্ত, এই প্রত্যেকটাকে আমাকে রেকর্ড করতে হয়, অ্যানালাইজ করতে হয় এবং সামারাইজ করতে হয়। দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাকাউন্টিং। RAS, recording, analyzing and summarizing. Okay, now we go for the second topic, second section. That main types of business entity are sole traders, partnership, and companies. So this already discussed. A company is public hote pare, private hote pare, partnership, banking business, or technical business, or sole trader. Eta to British language, amader deshe jetake bole sole proprietor. Now we go for why do we need financial information? এই financial information যে stakeholder, সেই stakeholder গুলো আমি একটা করে এখানে বলা আছে। ম্যানেজার, ওনার, কাস্টমার, সাপ্লায়ার, টেন্ডার, এমপ্লয়ার, এনবিআর, কাস্টমস, অ্যাডভাইজার, গভর্নমেন্ট আর পাবলিক এট লার্জ। এখানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই আপনাদের। Anyone can tell me the difference? Anyone can give me the difference between the stakeholder and stockholder? Sir, stakeholders are basically shareholders. Sorry. Stockholders are shareholders and stakeholders, all the person include who get benefits from the company, which along with the consumers, the low-level employees, they are also the stakeholder of a company. মালিকেরা সাথে জড়িত নয়, তবে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। Right.
তার মানে কি ওই কোম্পানিতে ইন্টারেস্ট আছে। একটা এক্সাম্পল। স্যার কনজিউমার। যেমন যারা ব্যাংক ঋণ প্রদান করে। তাহলে এখানে স্টক হোল্ডার কে আর স্টেক হোল্ডার কে? ব্যাংক স্টক হোল্ডার্স, কনজিউমার স্টেক হোল্ডার। হলো না? আর কেউ? তার শেয়ার যারা আমার কোম্পানির শেয়ার মালিকরা হচ্ছে স্টক হোল্ডার, আর হচ্ছে স্টেক হোল্ডার হলো ঋণদাতা, হচ্ছে আমাকে যারা ঋণ দেয়। তারপর সরকার পক্ষ স্টেক হোল্ডার হতে পারে। স্যার তারপর এমপ্লয়ি হলো স্যার স্টেক হোল্ডার, আর যারা ইনভেস্ট করে তারা স্টক হোল্ডার স্যার, ইনভেস্টর। তোমরা আশেপাশে যাচ্ছ, এটা কারেক্ট হয়েছে। শেয়ার যারা হোল্ডার স্যার। ফিনান্সিয়ালি এফেক্টেড ওই কোম্পানি দ্বারা, তারা হচ্ছে স্টেক হোল্ডার। আর যারা মানে ফিনান্সিয়ালি এফেক্টেড না, তারা হচ্ছে স্টক হোল্ডার। ওকে, ডিফারেন্ট। স্যার স্টেক হোল্ডার হচ্ছে আপনার সবগুলাই সাকিব। যারা। হ্যাঁ সাকিব বলেন। স্যার স্টেক হোল্ডার হচ্ছে স্যার সবগুলা যারা স্যার প্রভাবিত হবে, যারা মনে করো কাস্টমার থেকে শুরু করে এমপ্লয় থেকে শুরু করে আমার শেয়ার হোল্ডার সবাই স্টেক হোল্ডার, বা সাপ্লায়ার, তারা সবাই। বাট যারা স্টক হোল্ডার হচ্ছে তো শুধুমাত্র আমার যারা শেয়ার ক্রয় করছে বা যারা আমার এটা শেয়ার মালিক, তারাই মূলত স্টক হোল্ডার। একটা এক্সাম্পল দাও। হ্যালো। কোম্পানির ওনার। আচ্ছা, এবার আমি বলি, স্টক হোল্ডার মিন্স ওনার, দ্যাট মিন্স যার মালিকানা আছে। আর স্টেক হোল্ডার মিন্স মালিক সহ যার ইন্টারেস্ট আছে। সো এভরি স্টক হোল্ডার ইজ এ স্টেক হোল্ডার, and every stakeholder is not necessarily a stockholder. বললাম। I repeat. I repeat. Stockholder means malik, owner, and stakeholder means interest in this company. তাহলে একটা স্টক হোল্ডার এক একটা স্টেক হোল্ডার স্টক হোল্ডার বোঝা? ইয়েস স্যার। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি গ্রামীণ ফোনের সিম অনেকেই ব্যবহার করে যাচ্ছি, কিন্তু আমরা গ্রামীণ ফোনের মালিক। যদি আমি গ্রামীণ ফোনের শেয়ার কিনে থাকি, তাহলে গ্রামীণ ফোনের যে শেয়ার কিনেছে সে গ্রামীণ ফোনের স্টক হোল্ডার অ্যান্ড স্টেক হোল্ডার। কিন্তু আমরা যারা দুইটাই গ্রামীণ স্যার সে। ফোনের সিম ব্যবহার করি, ইয়েস, আর আমরা আমরা যারা তাহলে স্যার শুধু গ্রামীণ স্টেক হোল্ডার। ব্যবহার করি আমরা শুধু স্টেক হোল্ডার। তার কারণ আমাদের ইন্টারেস্ট আছে। গ্রামীণ ফোন যদি জি অপারেশন বন্ধ হয়ে স্যার। যায় বা কিছু হয়, তাহলে আমরা ইনফ্লুয়েসড হব। আর মালিক তো ইনফ্লুয়েসড হবেই, অর্থাৎ স্টেক হোল্ডার আর স্টক হোল্ডার যার মালিকানা আছে সে দুইটাই, আর যার মালিকানা নাই সে একটাই, তার শুধু ইনফ্লুয়েন্স আছে। গুড। তাহলে আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যারা ইউজ করবে, ম্যানেজার, সে কি কাজে ইউজ করবে? স্যার ডিসিশন মেকিং। রাইট, ম্যানেজার ইউজ করবে যে তার ডিসিশন মেকিং এর জন্য। ওনার কি কাজে ইউজ করবে? সেও ডিসিশন মেকিং এর জন্য ইউজ করবে, কিন্তু তার ডিসিশনটা হবে আরো প্রুফ, যে সে বিজনেসটা করবে কি করবে না, এক্সপেনশন করবে কি করবে না, ওই দিকে যাবে কি যাবে না। দিস টাইপ অফ অ্যানালাইসিস উইল ডু বাই দ্য ওনার্স। কাস্টমার কি অ্যানালাইসিস করবে? ভালো খারাপ দিক। কাস্টমার কি অ্যানালাইসিস করবে? কাস্টমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কোন দিকটা দেখবে? স্যার কোম্পানিতে ইনভেস্ট করা লাভবান হবে কিনা এটা অ্যানালাইসিস করবে, আচ্ছা, প্রফিটেবল হবে কাস্টমার কিনা। কাস্টমার তো স্যার ইনভেস্ট করে না। প্রোডাক্ট ভ্যালু। কাস্টমার ইনভেস্ট করে না, কাস্টমার হচ্ছে গিয়ে ওই কোম্পানি থেকে সার্ভিস। জিনিস জিনিস কেনে। স্যার প্রোডাক্ট ভ্যালু জাজ করবে। রাইট, সেটা কাস্টমার কনজিউম করে। রাইট, কাস্টমার কনজিউম করে। তাহলে কাস্টমার দেখবে প্রোডাক্টের ভ্যালু কেমন, প্রোডাক্টের কোয়ালিটি কেমন। তাহলে প্রোডাক্টের প্রাইস আর কোয়ালিটি এই দুইটা কাস্টমার দেখবে। আর সাপ্লায়ার কি দেখবে? ক্রেডিট পেমেন্ট, ফিনান্সিয়াল স্ট্রেংথ। ইয়েস, সাপ্লায়ার দেখবে যে আমি যদি সাপ্লাই দিই তাহলে এই কোম্পানি আমার টাকা ফেরত দিতে পারবে কিনা, আমার পেমেন্টটা সে করতে পারবে কিনা।
আচ্ছা, লেন্ডার্স কি দেখবে? স্যার সময় মতো টাকা ফেরত পাবে কিনা। রাইট, রিডেবিলিটি। লেন্ডার মিন্স এখানে ব্যাংকার। এমপ্লয়িজটা কি দেখবে? স্যার পারফরমেন্স পারফরমেন্স প্রফিটেবিলিটি এটা দেখবে। হ্যাঁ, এমপ্লয় দেখবে যে মাস শেষে বেতন পাবে কিনা। আরেকটা জিনিস দেখবে তার জবটা সিকিউর কিনা। ইয়েস স্যার। ওকে। এনবিআর কি দেখবে? স্যার তার ইনকাম স্যার ফিনান্সিয়াল লসের সাথে কমপ্লেন ট্যাক্স ভালোভাবে আদায় করবে। রাইট, এনবিআর দেখবে তার কত রেভিনিউ আদায় হবে, ট্যাক্স কালেকশন কত হবে। কাস্টম দেখবে যে সে যে মাল ইম্পোর্ট করে আনছে সেখানে সে ডিউটি দিয়ে আনছে কিনা। ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস দেখবে যে এই কোম্পানির লাভ হচ্ছে কিনা লস হচ্ছে স্যার। ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস দেখবে যে শেয়ারের ভ্যালু এই কোম্পানির পারফরমেন্সের উপরে তার শেয়ারের ভ্যালু বাড়বে না কমবে। অ্যাডভাইজার কি দেখবে? অ্যাডভাইজার অ্যাডভাইজার বেসিক্যালি দেখবে অ্যাডভাইজার্সকে যে জবের জন্য এখানে অ্যাডভাইস করতে ডাকা হয়েছে ওই জবের রিলিভেন্ট পার্টটুকু এখানে দেখবে। তাহলে একটা জিনিস আমরা সবাই দেখলাম যে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার তারা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারেস্টেড এবং তারা ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট দেখবে। ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। সবাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সবকিছু দেখবে না, সে তার অংশটুকু দেখবে। আর যদি সব দেখে তাহলে তো খুবই ভালো। আচ্ছা, ম্যানেজার্স and present and potential owners are the prime minister of the public financial আচ্ছা, একটা জিনিস আমি জিজ্ঞাসা করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি? Statement of profit or loss, cash flow, balance sheet, statement of financial position, statement of cash flow. owner's Right. equity. রাইট, তাহলে এগুলো যদি আমরা একটু গুছায় বলি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বলতে আমরা পাঁচটা জিনিসকে বুঝি। এক, এসএফপি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর নোটস টু দ্য অ্যাকাউন্টস। ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এটা হচ্ছে ডাক নাম, আগে আমরা বলতাম, কিন্তু এদের অফিসিয়াল নাম হচ্ছে ব্যালেন্স শিট নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আর এসএফপি, আর ইনকাম স্টেটমেন্ট নাম হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। তাহলে এই পাঁচটা কম্পোনেন্ট কি কি, কেউ একজন রিপিট করো। Sir, statement of financial position, statement of comprehensive income, statement of equity, statement of cash flow, and হচ্ছে notes and অ্যাকাউন্ট। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই কয়টা মিলেই হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ম্যানেজার এবং প্রেজেন্ট অ্যান্ড পটেনশিয়াল ওনার, অর্থাৎ প্রেজেন্ট ওনার হচ্ছে যে বর্তমান মালিক, আর পটেনশিয়াল ওনার হচ্ছে যে কোম্পানিটা কিনতে চাচ্ছে। So they will be the prime users. Okay. People need financial information on a company to make economic decision, to assess managers stewardship. Stewardship মানে কি? What do you mean by stewardship? Organizing or operating to run the company like এরকম তার বোঝায়। ম্যানেজারের সাথে সম্পর্ক বা লিয়াজু বোঝায়। স্টুয়ার্ডশিপের বাংলা কি? তত্ত্বাবধান। চালক বা তত্ত্বাবধায়ক। রাইট, তত্ত্বাবধায়ক। তার মানে হচ্ছে গিয়া সে কোম্পানির মালিক না, কিন্তু সে কোম্পানির মালিকের পক্ষ হয়ে এই কোম্পানির দেখাশোনা করে, সেটাই হচ্ছে স্টুয়ার্ডশিপ। তাহলে স্টুয়ার্ডশিপ অফ এ কোম্পানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা কোম্পানি যখন বড় হয়ে যায়, বিশেষ করে যখন এটা পাবলিক লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার হয় বা তার স্ট্যাটাস থাকে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে পাবলিক লিমিটেড কোম্পানিতে মালিকরা এই কোম্পানিটা দেখাশোনা করে না, ইউজুয়ালি করে না। হ্যাঁ, তার পক্ষ থেকে একটা স্টুয়ার্ডশিপ মানে শক্তিশালী একটা টিম থাকে, যে টিম এই পুরো অপারেশনটা ওভারসি করে। স্যার বোর্ড অফ ডিরেক্টর। রাইট। তাহলে দ্য পারপাস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, আমাদের এই সেকশন সম্পর্কে আমরা শেষ করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
নোটস টু দ্য অ্যাকাউন্ট বুঝলাম না সেটা। নোটস টু দ্য অ্যাকাউন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পঞ্চম অংশ। এখানে লেখা থাকে কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা হয়েছে। একটা এক্সাম্পল হচ্ছে, যেমন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেভিনিউ কাকে বলা হয়েছে, কস্ট কি করে রিকগনাইজ করা হয়েছে, এক্সচেঞ্জ ফরেন এক্সচেঞ্জ কেমনে ডিল করা হয়েছে, ডেপ্রিসিয়েশন পলিসি কি হবে। এই যে বিভিন্ন যে কয়টা আমি বললাম, এগুলো নোটস টু দ্য অ্যাকাউন্টস লেখা থাকে। প্রত্যেকটা কোম্পানি তার নিজস্ব অ্যাকাউন্টিং পলিসি এবং প্রিন্সিপাল অনুসারে তার নোটস টু দ্য অ্যাকাউন্ট বানায় থাকে। কেউ যদি 10% ইন্টারেস্ট চার্জ করে, সরি ডেপ্রিসিয়েশন চার্জ করে বা স্টেট লাইন চার্জ করে, আরেকজনের রিডিউসিং ব্যালেন্স চার্জ করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে তো বোঝা যাবে না কে কোনটাতে চার্জ করতেছে। তাহলে নোটস টু দ্য অ্যাকাউন্টসে এই অ্যাকাউন্টসটি কিভাবে তৈরি হয়েছে তার ডিটেলসটা লেখা থাকে। ক্লিয়ার? ওকে স্যার। তাহলে এবার আমরা এখন যেগুলো জিনিসগুলো আলাপ করলাম, এই জিনিসগুলো এখানে ডিটেলস আছে। The main financial statements. Please, somebody read this section overview. Can I read this? শামসুদ্দিন ভাই দাঁড়াতেই করিয়েন না ভাই। The main financial statement include a balance sheet, an income statement, a cash flow statement, and notes. PAS or presentation of financial statements sets out the form and content of the income statement and balance sheet. তাহলে আমরা যে মেইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কথা বলেছি, ব্যালেন্স শিট বলছি, ইনকাম স্টেটমেন্ট বলছি, ক্যাশ ফ্লো বলছি, নোটস বলছি, এখানে আরেকটা কি বাদ আছে যেটা ওনারা লেখা নাই? The statement of comprehensive income. না, ওটা কি ইনকাম স্টেটমেন্ট বলে। Comparability. কোনটা বাদ Equity টা পড়ছে? নাই স্যার। ইকুইটি স্টেটমেন্ট নেই আমি স্যার। Equity নাই পাঁচটা স্যার। বলছিলাম না? রাইট, ইকুইটি স্যার স্টেটমেন্টটা ইকুইটি ওখানে নেই। বলে নাই। রাইট। আমরা কি জানি যে ইকুইটি স্টেটমেন্ট বলতে কি বোঝায়? স্যার মালিকানা সত্ত্বেরটা। আচ্ছা, তাহলে প্রথম থেকে আসি, ব্যালেন্স শিট বলতে কি বোঝায়? আয় ও অ্যাসেটস সম্পত্তির বিবরণ। ওনার্স ইকুইটি এই দুইটার প্রেজেন্টেশনটা হচ্ছে ব্যালেন্স শিট স্যার। টু বি ভেরি স্পেসিফিক, এটা এভাবে বলতে হবে, একটা নির্দিষ্ট সময়ে একটা এন্টিটির অ্যাসেট এবং লায়াবিলিটির লিস্টটাকে বলে ব্যালেন্স শিট। আই রিপিট, একটা নির্দিষ্ট সময়ে একটা ইকোনমিক এন্টিটির সম্পদ এবং দায়ের লিস্টকে বলে ব্যালেন্স শিট। ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, বুঝতে স্যার পেরেছি। কাকে বলে? স্যার আয় ও ব্যয়ের পার্থক্য। আয় ও ব্যয়ের পার্থক্য। এটা হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ডে, আমি ব্যালেন্স শিটে বলছি একটা নির্দিষ্ট সময়ে, হ্যাঁ, ইটস এ পয়েন্ট অফ টাইম। আর আমি ইনকাম স্টেটমেন্ট বলতেছি পিরিয়ড অফ টাইম। অর্থাৎ একটা পিরিয়ড অফ টাইম হচ্ছে গিয়ে একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্প্যান অফ টাইমে একটা এন্টিটির যত ইনকাম হয়েছে এবং যত এক্সপেন্স হয়েছে সেটার লিস্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এখানে ইনকামও বেশি হতে পারে, এক্সপেন্সও বেশি হতে পারে। ইফ ইনকাম ইজ মোর দ্যান এক্সপেন্স দেন ইট ইজ প্রফিট, ইফ ইনকাম ইজ লেস দ্যান এক্সপেন্স দেন ইট ইজ লস। তাহলে ব্যালেন্স শিট হচ্ছে পয়েন্ট অফ টাইম আর ইনকাম স্টেটমেন্ট হচ্ছে পিরিয়ড অফ টাইম। কি বললাম? স্যার ব্যালেন্স শিট পয়েন্ট অফ টাইমে করা হয় আর ইনকাম স্টেটমেন্ট ওভার এ পিরিয়ড অফ টাইম করা হয়। এক্স্যাক্টলি। ইনকাম স্টেটমেন্ট হয় একটা বছরের জন্য,
একটা মাসের জন্য, 6 মাসের জন্য, আর ব্যালেন্স শিট হয় একটা মুহূর্তের জন্য। সিঙ্গেল স্ন্যাপশট। আর ইনকাম স্টেটমেন্টটা হয় কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ 1 মাস হইলে মাসের প্রথম থেকে শেষ, 1 বছর হইলে জানুয়ারির প্রথম থেকে ডিসেম্বর পর্যন্ত, তাহলে ইট ইজ এ পিরিয়ড অফ টাইম, সময় ধরে ধরে হয়। আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্টও সময় ধরে ধরে হয়। আর নোটস তো আছেই। ওকে, বিএএস, এটার abbreviation AS, এতে কি হয়? স্যার বাংলাদেশি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হতে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। সাউন্ড খুব কম আসছে, বোঝা যায় না কিছু স্যার। তো ইয়েস আমি স্যার। জিজ্ঞেস করেছিলাম এএস বলতে কি বোঝায়? স্যার স্যার আপনি স্ক্রিন একটু শেয়ার, আগে কি স্ক্রিন বললেন? শেয়ারটা অন করবেন স্যার। স্যার আপনি একটু আগে কি বললেন স্যার? অনেক আস্তে আস্তে কথা হচ্ছিল। হ্যালো, ইয়েস স্যার। বিএএস বলতে কি বোঝায়? স্যার বাজেটিং এন্ড Business অ্যাকাউন্টিং activity সিস্টেম। system. না স্যার বিজনেস অ্যাক্টিভিটি স্ট্যান্ডার্ডস। বাংলাদেশ না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ইয়েস ইয়েস, বিএএস বলতে বোঝায় বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বাট এটা এটা আসছে, এখন ইনভ্যালিড স্যার প্রবাবলি। না ইনভ্যালিড না, এটা আসছে আইএএস থেকে। আইএএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলা দরকার যে আহ, এটা কেন, এটা 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 আমরা কেন করি বা কেন দরকার, কেন আমাদের অ্যাকাউন্টিং প্রফেশনের জন্য এটা খুব ক্রুশিয়াল। সেটা হচ্ছে আহ, আপনাকে যদি অ্যাকাউন্টিং করতে দেওয়া হয়, তাহলে আপনি আপনার কোম্পানির নিজস্ব নোটস অ্যাকাউন্টস তৈরি করবেন, তৈরি করে অ্যাকাউন্টসটা। ঠিক স্যার আপনার তেমনি কথাগুলো আমি কেটে যদি কেটে আর, আসছে। স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসছে। হ্যাঁ, আপনাকে যদি একটা অ্যাকাউন্টিং করতে বলা হয় কোনো বিজনেস, আপনি প্রিন্সিপাল এবং স্ট্যান্ডার্ডের উপরে বেড়ে করবেন। ঠিক তেমনি অন্য আরেকজনকে যদি বলা হয় সে তার প্রিন্সিপাল এবং স্ট্যান্ডার্ডের উপরে বেস করে করবে। তাহলে এভাবে আমি যদি 100 জন মানুষকে একটা এন্টিটির অ্যাকাউন্টিং করতে বলি, তাহলে তার 100 ধরনের হিসাব হবে। এটুকু বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে একটা বিজনেস এন্টিটির 100 জন হিসাব করার ফলে 100টা প্রফিট অ্যান্ড লস বের হয়েছে। তাহলে কোনটা সত্য? এই জন্য আমরা নোটস টু দ্য অ্যাকাউন্টসে যেটা বলছি, আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা সেট করব, সবাই যে ফর্মুলা ফলো করতে বাধ্য হয়। তাহলে সবাই যদি সে ফর্মুলাটা ফলো করে, তাহলে সবার নেট প্রফিট অথবা নেট লস যাই বেরোক না কেন একটা বেরোবে। তার কারণ he or she is doing the same way prescribed in the BS.
দিস ইজ দ্য রিজন হোয়াই বিএএস ইজ ম্যান্ডেটরি। এটাকে মানতেই হবে। এটাকে একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আমি আনি। যেমন মনে করেন আমাদের দেশে কেজি হয়, পৃথিবীর অনেক দেশে পাউন্ড হয়। আমাদের দেশে আগে শেরে বিক্রি হইতো, মন, শের, ছটাক, মনে আছে আপনাদের? জি স্যার। ইয়েস স্যার। কিন্তু এখন আমরা সবাই কিলো ব্যবহার করি। তার 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 মানে কি, পৃথিবীর সবাই যা ব্যবহার করে আমরা একটা কমন মেজারমেন্টের ভিতরে আসতেছি, যার ফলে এভরিবডি ক্যান কন্ট্রাস্ট অ্যান্ড কম্পেয়ার। আমাদের মেজারমেন্ট ইউনিট যদি এক না হয়, তাহলে আমাদের যত আমরা মেজার করবো এক একজন তার নিজস্ব, তার মন মতো, সো ডিফারেন্ট পিপল উইল কাম উইথ ডিফারেন্ট আউটকাম। তাহলে এগুলোকে আর কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। এজন্য আমরা ইউনিফর্ম একটা রুল করে দিয়েছি যে হ্যাঁ, সবাই কেজিতে মেজার করবে, সবাই কিলোমিটারে মেজার করবে, তাহলে সবার সাথে সবার কম্পারিজনটা ঠিক থাকে। দিস ইজ দ্য মেন রিজন অফ বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সাকিবুল ইসলাম বলেন। স্যার আমার কোয়েশ্চেন ছিল যে কেউ যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশ কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ফলো করে, আমি কি আইএএস বলবো নাকি বিএএস বলবো সেক্ষেত্রে? গুড, ইটস এ ভেরি গুড কোশ্চেন। বাংলাদেশ আইএএস এর যেগুলি সে অ্যাডপ্ট করছে সেগুলো ফলো করে। আইএএস এর সবগুলি আইএস আমাদের ইনস্টিটিউট অ্যাডপ্ট করে নাই। যে সমস্ত আইএস আমরা অ্যাডপ্ট করেছি ওগুলি আমাদের বাংলাদেশের জন্য ম্যান্ডেটরি, এই জন্য ওদেরকে বিএস বলে। সাকিব, আর ইউ ক্লিয়ার নাও? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমাদের মেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেকশন 2 এটা আমরা শেষ করলাম। এবার যাই সেকশন 3 তে। The regulation of accounting. Okay, please someone go for this section overview. So financial statements are regulated by uh, legislation, the application of judgment using established accounting concepts. Accounting and financial reporting standards, commonly used accounting practices, and the need for fair presentation or a true and fair view. Good. তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমরা যেটাকে বানাই এটা অলরেডি আমি বলে ফেলছি, রেগুলেটেড বাই লেজিসলেশন। লেজিসলেশন মানে ল। প্রত্যেকটা দেশে ল আছে। হ্যাঁ, যেমন আমাদের দেশে কতগুলি ল যদি আমি বলি, কোম্পানিস অ্যাক্ট আছে, সেখানে আমাদের হিসাব কেমনে রাখতে হবে তার একটা রূপরেখা দেওয়া আছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ল আছে, ব্যাংক কোম্পানির জন্য কোম্পানি অ্যাক্ট আছে, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্ট আছে, তারপরে মিনারেল জন্য applicable আছে। Based on the entity's characteristics, he is governed by particular law. But company হলে company law applicable. তাহলে এই লতে যেভাবে প্রেসক্রাইব করা আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাকে স্যার আপনার কথা আটকে আটকে আসতেছে। কতদিন চলবে? যদি অ্যাসেটটা 100 বছর চলে তাহলে এটা ডেপ্রিসিয়েশন রেট হবে 1%। 20 বছর চলে ডেপ্রিসিয়েশন হবে 5%। 10 বছর হলে ডেপ্রিসিয়েশন 10%। 5 বছর হলে ডেপ্রিসিয়েশন রেট হবে 20%। তাহলে 1 থেকে 1% পর্যন্ত আমরা যদি পার্সেন্ট হিসাব করি তাহলে অপোজিট ভাবে আমরা ইয়ারও হিসাব করতে পারি। বুঝা গেল? স্যার তেমন কিছু স্যার বুঝি নাই, আরেকবার কথা স্যার, আটকে স্যার আসছে, আরেকবার। আবার একটু বললে ভালো হইতো। একটা একটা অ্যাসেটের ভ্যালু, একটা অ্যাসেটের যদি 1% ডেপ্রিসিয়েশন রেট হয় তাহলে অ্যাসেটটা 100 বছরের লাইফ টাইম হবে। যদি 50% হয় তাহলে 2 বছরের লাইফ হবে। যদি 25% হয় তাহলে 4 বছরের লাইফ হবে। যদি 10% হয় তাহলে 10 বছরের লাইফ হবে। যদি 5% হয় তাহলে 20 বছরের লাইফ হবে।
যদি 1% হয় তাহলে 100 বছরের লাইফ হবে। এখন বোঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা একটু খাতায় লেখা হোক, 1% থেকে 100% পর্যন্ত ইয়ারগুলি কত হবে খাতায় একটু লিখে আমাকে চ্যাট বক্সে খাতার পিকটা দেওয়া হোক। বিশেষ করে ক্লাস ক্যাপ্টেন দুইজনকে আমি রিকোয়েস্ট করতেছি। জি স্যার। এটা তো সরলরৈখিক অবচয়ের ক্ষেত্রে। Yes, this is mathematical truth. 1% to 100%, আমি এটাকে ইয়ারে কনভার্ট করব। ক্লাস আপনি ক্যাপ্টেন খাতায় স্যার আপনি খাতায় লিখে বলেছেন চ্যাট বক্সে পিক দেন। স্যার আপনি বলেছেন 1% হলে 100 ইয়ার্স, 50% হলে Yes, 2 ইয়ার্স। 100 ইয়ার্স, তাহলে 100% হলে কত ইয়ার হবে? এটা কি একদমই নাই? লেখেন। 100%-এর ইয়ারটা যদি একটু বলতেন, ওটা কি কোন ভ্যালিডিটি নাই? 1 বছর। 1 ইয়ার। 1 ইয়ার ওইটা। Yes. খাতায় লিখে পিকচার তুলে পাঠান, যার ফলে সবাই ওটা ডাউনলোড করে নিতে পারে। স্যার দিয়েছি 3টা। হয়েছে? জি স্যার, হয়েছে। চ্যাট বক্সে দিবেন। ক্লাস ক্যাপ্টেন আরেকজন। স্যার দিয়েছি দিয়েছি স্যার। ওকে, আই রিসিভড ইট। গুড। তাহলে সবাই তো বুঝলেন জিনিসটা, না? জি স্যার। এক জি স্যার। বছর হলে রেট কত হবে? জি স্যার, কত বছর? 3 ইয়ার্স। 3 ইয়ার্স, তাহলে স্যার 33.33। গুড গুড, ভেরি গুড। ওকে, তাহলে গুলো মানে এখানে আমরা দেখলাম যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা বানাই। স্যার আপনার ভয়েস অনেক কম আসতেছে। শোনা যায় না একটু কিছু। স্যার আপনার কথা খুব কেটে কেটে আসতেছে, শোনা যাচ্ছে না। জি স্যার, স্যার কিছুই স্যার বোঝা আসলে যাচ্ছে না স্যার। স্যার আসলে ট্রাভেলে আছেন তো, এই জন্য নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে স্যার। স্যার ট্রাভেলে।
আমি বলতে চাচ্ছি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ বলতে কি বোঝায়? হোয়াট ডু উই মিন বাই ট্রু অ্যান্ড ফেয়ার? মানে এটা ফাইন্যান্সিয়াল সহজে স্টেটমেন্টে যে সমস্ত তথ্যগুলো দেওয়া হয় সেগুলো ফ্যাকচুয়াল, কারেক্ট, কোনো ফলস নেই, and conforms with the reality. সহজে বোধগম্য। ওকে, গুড। আর কেউ? সত্য এবং নিরপেক্ষ হতে হবে। কোনো fraud, error নাই। স্যার আর ট্রু কেউ? অ্যান্ড ফেয়ার বলতে ট্রু বলতে বোঝায় স্যার সেই স্টেটমেন্টে কোনো ম্যাটেরিয়াল মিস্টেক নাই, অ্যান্ড ফেয়ার ভিউ বলতে বোঝায় যেগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে, যেগুলো রিসোর্সগুলো দেওয়া হয়েছে সেগুলোর সাথে স্টেটমেন্টটা রেলেভেন্ট, স্যার ইরেলেভেন্ট কিছু নাই। স্যার ট্রু বলতে স্যার হচ্ছে যেটা ফ্যাক্ট স্যার, যেটা ফলস না। আর স্যার ফেয়ার বলতে হচ্ছে স্যার যেটা স্যার ফ্রি ফ্রম ডিসক্রিমিনেশন, যেটা বায়াস হতে পারবে না। এখানে আমি একটু বলি, ট্রু মিন্স ইট ইজ নট এ সাইন্টিফিক ট্রুথ, বাট রেদার ইট ইজ এ ডেরিভেটিভ ট্রুথ। সত্য হবে না, স্যার ফর বোঝা যায় না এক্সাম্পল, কিছু। একটা বিল্ডিং কে যদি আপনি এস্টিমেট করতে দেন 2-3 জন ইঞ্জিনিয়ারকে, তারা বলবে যে এই বিল্ডিংটা 100 বছর চলবে, কেউ বলবে না এই বিল্ডিংটা 90 বছর চলবে, কেউ আবার বলবে না এই বিল্ডিংটা 130 বছর চলবে। তাহলে তাদের ভিতরে কেউ কিন্তু ভুল না, তারা এটা এস্টিমেট করেছে। তাহলে এরকম অ্যাকাউন্টিং এর অনেক কিছু আমাদেরকে জাজমেন্ট করতে হয়, আমাদের এস্টিমেট করতে হয়, আমাদের কনসেপ্টকে ইউজ করতে হয়। সো এটা যে 2+2=4 এরকম হবে না, এটা সত্য হবে না, এটা সত্যের কাছাকাছি হবে, এটাকে বলে ট্রু। আর ফেয়ার হচ্ছে এখানে কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট নাই। এখন এই ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টটা একটু বুঝাইতে বুঝাইতে হয় এভাবে যে ধরুন আপনার হয়েছে, তাহলে প্রবাবলি ইউ উইল বি এবল টু গিভ ইউর এক্সাম। বাট ধরেন আপনার হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে দেয়ার ইজ এ ভেরি লিটল চান্স দ্যাট ইউ উইল গো ফর অ্যান এক্সাম। তাহলে যে জিনিস আপনার ডিসিশন মেকিং বা আপনার আউটকামে ইফেক্ট ফালাইতে পারে সেটাকে বলে ম্যাটেরিয়াল ইভেন্ট, আর যেটা ইফেক্ট ফালাইতে পারে না সেটাকে বলে ইম্যাটেরিয়াল ইভেন্ট। তাহলে ফেয়ার ভ্যালু বলতে বোঝাচ্ছে যে এখানে ইম্যাটেরিয়াল ইভেন্টস আছে, অর্থাৎ ম্যাটেরিয়ালি এটা ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ ট্রুথ এন্ড ফেয়ার। বোঝা গেল? হ্যালো? ইয়েস স্যার। Yes, স্যার sir. ট্রুটা Yes, sir. আরেকবার বলতে পারবেন ছোট করে? True is not scientific truth. 2+4, আর আমাদের অ্যাকাউন্টিং এর সত্যটা কি? 2+2, ইট কুড বি 1.5, then because involved here, মানে estimate involved থাকে, সেখানে 2+2 4 হবে না। সত্যের কাছাকাছি ফ্লেক্সিবল। আর এখানে ম্যাটেরিয়াল স্টেটমেন্ট নাই, it is coming from a we go next section. আমার কথা শোনা যাচ্ছে? স্যার মাঝে কথাগুলো শোনা যায়নি। হ্যাঁ, আমার স্ক্রিনটা একটু দেখেন। স্যার আর একবার শুনুন। হ্যাঁ, সেকশন 4, someone please read section 4. So Section 4 overview.
Ideally, financial information will be relevant, understandable, reliable, and comparable. রাইট। এই যে প্রত্যেকটা শব্দ খুব ইম্পর্টেন্ট: রিলিভেন্ট, রিলায়েবল, কম্পেয়ারেবল, আন্ডারস্ট্যান্ডেবল। এই চারটা শব্দ খুব ভালো মতো শিখতে হবে। রিলিভেন্স, আচ্ছা আপনারা বলেন তো, কেউ একজন একটু চিন্তা করে বলেন, টেক এ ফিউ মিনিটস টাইম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিলিভেন্ট এন্ড রিলায়েবল? স্যার, যেই জিনিসটা সত্য বা ম্যাটেরিয়ালি মানে সত্য আর কি, যেটা ভুল না, সঠিক ইনফরমেশন, সেটা হচ্ছে আমরা রিলায়েবল বলতে পারি। আর রেলিভেন্ট হচ্ছে কাইন্ড অফ ওই জিনিসটা সত্য, বাট ওই জিনিসটার উপযোগিতা আমার শেষ হয়ে গেছে। লাইক হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইয়ার আমার ডিসিশন নেওয়ার টাইম যখন দরকার ছিল তখন ওই ইনফরমেশনটা রিলায়েবল ছিল, বাট ওটা আমার জন্য রেলিভেন্ট না। So এরকম এটাই ডিফারেন্স হতে পারে স্যার। রিলেভেন্ট হলো সম্পর্কিত, আর মোটামুটি রিলায়েবল হলো যেটার উৎস মানে লিগালি ভ্যালিড। আর কেউ? স্যার স্যার রেলিভেন্স আমার হচ্ছে কোশ্চেন, what difference between relevant and reliable? রিলেভেন্স স্যার প্রেডিক্টিভ ভ্যালু, অর্থাৎ আমি যেগুলো ইনফরমেশন পাবো সবগুলো আহ, তার মধ্যে অনেকটাই প্রেডিক্টিভ বা ফিউচার আউটকামের জন্য প্রেডিক্টিভ করা যায়। আর এখানে প্রিভিয়াস ইভ্যালুয়েশনের উপর ভিত্তি করে এটা নেওয়া হয়। আর রিলায়েবল হচ্ছে যে একদম যেটা একদম ট্রুথ একদম। স্যার একদম নিখুঁত মানে, স্যার মানে একদম বিশ্বাসযোগ্য যেটা স্যার, রিয়েলি রিলেবিলিটি। তাহলে এবার আমি বলি, কাউকে প্রশ্ন করলে যদি একই উত্তর বারবারে পাওয়া যায়, সেম উত্তর আসবে, ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট প্লেস, ডিফারেন্ট পার্সন, বাট আনসার ইজ সেম। ইট ইজ কল্ড রিলায়েবল। হ্যালো? জি স্যার। স্যার জি শোনা স্যার। যায়নি স্যার, আরেকবার। Different person, different time, different place, but the answer is same. So this answer is reliable. স্থান, কাল, পাত্র যাই থাকুক না কেন, আনসারটা সেম হবে। আপনি বললেও যা হবে, আমি বললেও তাই হবে। সকালে বললে যা হবে, সন্ধ্যায় বললেও তাই হবে। তাহলে টাইম, প্লেস এন্ড পার্সনের ক্ষেত্রে যে আনসারটা চেঞ্জ হয় না, সেটা হচ্ছে রিলায়েবল। বোঝা গেল? জি স্যার। আর রিলিভেন্ট হচ্ছে আমি যে প্রশ্ন করছি এটা তার আনসার কিনা। আমি আপনাকে আপনার নাম জিজ্ঞাসা করলাম, আপনি অন্য একটা বললেন, তাহলে এটা সবাই ওইটাই বলতে থাকলো। ইট মে বি রিলায়েবল বাট নট রিলিভেন্ট। এইবার একটা এক্সাম্পলের মাধ্যমে বলি। ধরেন আপনার হলো যে আহ, আপনি যত বেশি সময় করবেন তাহলে আপনার result ভালো হবে। পড়াশোনা করেন, পড়াশোনা করে আপনার আপনি ক্লাস পেলেন, ফার্স্ট হইতে পারে, সে কিন্তু তার চেয়ে বেশি এফিশিয়েন্ট। আরেকজন চিন্তা করলো যে না, আমি 4 ঘন্টা পড়বো, কিন্তু সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট মানে ফার্স্ট হতে পারলো না। তাহলে এই যে তিনটা অবস্থা, এই তিনটা অবস্থা হচ্ছে গিয়ে রিলিভেন্সি ক্রিয়েট করে। এর ভিতরে যে সবচেয়ে কম সময় নিয়েছে, সবচেয়ে কম সময় নিয়ে সে যদি তার রেজাল্টটা ঠিক রাখতে পারে,
তাহলে হি ইজ ভেরি মাচ রিলিভেন্ট। তাহলে আমার 6 ঘন্টা বা 8 ঘন্টা পড়ার দরকার নেই, 4 ঘন্টাই জানাও। কিন্তু দেখা গেল সময় কমাইতে গিয়ে সে তার রেজাল্টটা ঠিক রাখতে পারলো না, তাহলে সে ইফিশিয়েন্ট হইলো কিন্তু রিলিভেন্ট হইলো। বুঝা গেল? জি স্যার। তাহলে রিলিভেন্ট ইজ গোল ওরিয়েন্টেড, আর রিলায়েবিলিটি ইজ repetition of the same thing again and again and come up with the same calculation. In accounting, we need both relevant and reliable. Again, in accounting, we need both. In accounting, we need both relevant and reliable. আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আন্ডারস্ট্যান্ডেবল এন্ড কম্পারেবল, এটা আপনারা জানবেন। আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে গিয়ে আপনি অ্যাকাউন্টিং যা বলতে চাইছেন সেটা যেন সবাই বুঝতে পারে। কেমনে বুঝতে পারে? আপনি সংখ্যা লিখছেন, এখন সংখ্যা যদি লিখে থাকেন তাহলে এটা কি ডলার না টাকা সেটা বলে দিতে হবে। সো ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। আর কম্পারেবল মিন্স আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আরেকজনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে যাতে কম্পেয়ার করা যায়। এটা সবচেয়ে ইজি এক্সাম্পল হচ্ছে আপনি যদি ফিট হিসাব করেন তাহলে আপনাকে ফিটকে ফিটের সাথে কম্পেয়ার করতে হবে, আপনি ফিটকে মিটারের সাথে কম্পেয়ার করতে পারবেন। যদি কম্পেয়ার করতে হয় তাহলে হয় ফিটকে মিটারে আনতে হবে, তাহলে মিটারকে ফিটে আনতে হবে। কি বলছি? জি জি স্যার। Okay. Now we go for next section. সেকশন তো ফার্স্টটাই ছিল না? এখানে একটা জিনিস বুঝতে হবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ক্যাপিটাল ট্রানজেকশন আর রেভিনিউ ট্রানজেকশন। স্যার আরেকবার কারো বলবেন ধারণা প্লিজ? আছে? স্যার বুঝতে পারিনি ক্যাপিটাল ট্রানজেকশন গুলো। ট্রানজেকশন এন্ড রেভিনিউ ট্রানজেকশন সম্পর্কে কারো ধারণা আছে? Any idea what do we mean by capital transaction? আর স্যার ক্যাপিটাল স্যার যেটা মূলধন হিসেবে আসে স্যার। প্রতিষ্ঠানের স্যার সম্পদ নন কারেন্ট, মানে স্যার চলতি সম্পদ বাদে। ক্যাপিটাল ট্রানজ্যাকশন বলতে বোঝায় দীর্ঘ সময়ের জন্য যেই ট্রানজ্যাকশনের প্রভাবটা চলতে থাকে। আর রেভিনিউ ট্রানজ্যাকশন বলতে স্যার 1 বছরের মধ্যে বা ছোট সময়ের জন্য যেই ট্রানজ্যাকশন গুলো করা করা হয়। গুড, আপনারা কাছাকাছি পৌঁছে গেছেন। আমি আরেকটু প্রিসাইজ করে বলি, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা অ্যাকাউন্টিং সাইকেল থাকে। অ্যাকাউন্টিং সাইকেলটা হচ্ছে আমরা সাপ্লায়ার থেকে কিনি, নিজেরা এটা প্রসেস করে আউটপুট তৈরি করি, তারপরে এটা কাস্টমারের কাছে বিক্রি করি। এটাই হচ্ছে আমাদের বিজনেস সাইকেল। স্যার আরেকবার যদি বলতেন। আমরা সাপ্লায়ারের কাছ থেকে কিনে তারপরে এটা করি, তারপরে কাস্টমারের কাছে বিক্রি করি। এটাই হচ্ছে আমাদের বিজনেস সাইকেল। জি স্যার। সাকিব রিপিট কর। সাত্তার সাহেব বলেন। স্যার ওনাকে মিউট করে দেব? হ্যালো, নাই হয়তো। হ্যাঁ আনিসা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। স্যার ওনাকে মিউট করে দিব, উনি হয়তো নাই। হ্যাঁ
আমরা হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে জিনিস কিনি, তারপরে আমরা প্রসেস করে এটা কাস্টমারকে বিক্রি করি। এটা হচ্ছে আমাদের বিজনেস সাইকেল। ওকে, স্যার আপনার কথা শুনতে আমরা সাপ্লায়ারের কাছ থেকে জিনিস কিনি, তারপর এটাকে প্রসেস করি, কাস্টমারের কাছে বিক্রি করি। দিস ইজ আওয়ার বিজনেস সাইকেল। Yes, sir. গেল? জি স্যার। জি স্যার। তাহলে কারো সাইকেল হতে পারে 3 মাস, কারো হতে পারে 6 মাস, কারো 9 মাস, কারো হতে 2 বছর, কারো হতে পারে 1 বছর। তাহলে যার যার বিজনেস সাইকেল অনুসারে তার অ্যাকাউন্টিং পিরিয়ড ঠিক করবে। বিজনেস সাইকেল অনুসারে সে অ্যাকাউন্টিং পিরিয়ড ঠিক করবে। হ্যালো, স্যার মাঝে একটু আপনার কথা আটকে গেছে। স্যার আপনার কথা মাইকের সমস্যা হচ্ছে স্যার। কারো বিজনেস সাইকেল হবে 3 মাস, কারো সাইকেল হবে 3 বছর, 6 মাস, কারো 9 মাস, কারো 1 বছর, কারো মোর দেন 1 ইয়ার। তাহলে যার বিজনেস সাইকেলের উপরে বেস করে তার তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টিং সাইকেলের ভিতরে যে ট্রানজেকশন গুলি হয় সেটা হচ্ছে রেভিনিউ ট্রানজেকশন, আর এই অ্যাকাউন্টিং সাইকেলের বাইরে যায় যে ট্রানজেকশন হবে সেটা হচ্ছে ক্যাপিটাল ট্রানজেকশন। তাহলে বোঝা গেল আমাদের রেভিনিউ ট্রানজেকশন উইদিন দ্য বিজনেস সাইকেল, আর আমাদের ক্যাপিটাল ট্রানজেকশন বিয়ন্ড দ্য বিজনেস সাইকেল। ক্যাপিটাল রেভিনিউ ট্রানজেকশন নিয়ে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি হবে, আর ক্যাপিটাল ট্রানজেকশন নিয়ে আমাদের ব্যালেন্স শিট তৈরি হবে। কথাগুলি বোঝা গেল? জি স্যার। রেভিনিউ নিয়ে কোন শিটটা তৈরি হবে স্যার একটু বললে ভালো। হ্যাঁ, রেভিনিউ হচ্ছে কি উইদিন বিজনেস সাইকেলের ভিতরে এই ট্রানজেকশনটা হবে, এই এটা বিজনেস নিয়ে সাইকেলই তার শেষ। আর কোন ক্যাপিটাল, স্টেটমেন্টটা করা হয়? হচ্ছে যেটা এই বিজনেস সাইকেলটা শেষ হয়ে গেলেও তারপরে এটা কন্টিনিউ থাকবে। ফর এক্সাম্পল অ্যাসেট, এটা আপনার বিজনেস সাইকেলের বাইরে চলে যাবে, তাহলে এটা একটা ক্যাপিটাল আইটেম। কিন্তু সেল, এটা আবার নির্দিষ্ট সময়ের ভিতরই হয়েছে, তাহলে এটা আমার রেভিনিউ আইটেম। ক্যাপিটাল আইটেম নিয়ে ব্যালেন্স শিট হবে, আর রেভিনিউ আইটেম নিয়ে ইনকাম স্টেটমেন্ট হবে। রেভিনিউ আইটেম একটা নির্দিষ্ট সময়ের পরে নীল হয়ে যাবে, আর ক্যাপিটাল ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে। Okay, good. Now I will give you some time, go through this self-test question. Someone please read number 1. Sir, an entity's transactions are recorded first in option A, books of original entry, B, ledger accounts, C, the income statement, D, the balance sheet. কোনটা হবে? A. A, sir. So, A, Original. আর sir. কেউ? কেন এখানে আমাদের এই কোশ্চেনগুলির ভিতরে আমরা যদিও কোশ্চেন একটা, কিন্তু এখানে আমাদের 4টা জিনিস শিখতে হবে। এই কোশ্চেনের আনসার এ হয়েছে, তো আপনার পরীক্ষায় এই কোশ্চেন নাও আসতে পারে, অন্যরকম ভাবে আসবে। জি স্যার। যেমন আমি অন্যরকম ভাবে বলি, এই এন্টিটিস ট্রানজেকশনস আর রেকর্ডেড সেকেন্ডারিলি ইন, তখন আপনি কি বলবেন? স্যার লেজার অ্যাকাউন্টস। বি হবে। লেজার অ্যাকাউন্ট, রাইট রাইট।
তাহলে এই যে সেকেন্ডারিয়ারলি টার্সিয়ারলি এগুলি যদি আমি বলি তাহলে আপনার আনসার চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা কোশ্চেনের সাথে যদি 4টা অপশন থাকে তাহলে 4টা অপশনই আমাদেরকে শিখতে হবে ডিফারেন্ট পার্সপেক্টিভে। কথাটা বোঝা গেল? ইয়েস স্যার। জি স্যার। তার মানে একটা কোশ্চেন শেখা মানে 4টা কোশ্চেন শেখা, 1 in 4। Now please go through number 2. Number 2, liability for debate. Debts of the business does not fall on option A sole trader, option B, partners in a general partnership, C, a limited liability company, D, shareholders. তাহলে কি বলছে? লাইবিলিটি অফ ডেটস অফ এ বিজনেস ডাজ নট ফল অন, তাহলে ডাজ নট বলছে, তাহলে কার উপরে যাবে না? শেয়ার হোল্ডারের উপরে। শেয়ার হোল্ডার উপরে। আর কেউ? It's confusing. না না, একেবারে কনফিউজিং না, আপনি একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, শিমুল সরকার। জি স্যার, শেয়ার হোল্ডার। সুখের মধ্যে দুঃখ আনেই টেস্ট করা হবে, যেন সুখটা আছে কিনা বোঝার জন্য। কেন শেয়ার হোল্ডার হইলো এটা একটু আমাকে বুঝায় বলেন। আমার মধ্যে গালি। Why শেয়ার হোল্ডার? কেন হইলো না? শেয়ার হোল্ডার তো স্যার এন্টিটি নয়, বাকিগুলো তো এন্টিটি। এন্টিটি হলো liability। এই কোশ্চেনটা ইজ ভেরি রিলেটেড টু ল। আপনারা লতে পড়ছেন ভেল অফ ইনকর্পোরেশন? নো স্যার। না স্যার, আমরা এখনো পড়ি নাই স্যার এটা। একটা কোম্পানি যখন লিমিটেড হয় কোম্পানির অ্যাসেট এবং লায়াবিলিটি কার? স্যার লায়াবিলিটি তো কোম্পানির নামেই থাকে। অ্যাসেট কোম্পানির নামেই। কোম্পানির নামেই থাকে। তাহলে ওই কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে তারা কি লায়াবিলিটি দিবে না? তারা কি অ্যাসেট পাবে না? না স্যার, তারা তো প্রফিটের ভাগিদার, বাট তারা তো লায়াবিলিটি তাহলে একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করি। ধরেন আপনি ভ্যালু একটা, পর্যন্ত লিমিটেড হতে পারে। হ্যাঁ এটা ঠিক আছে, আপনি একটা কোম্পানি করেছেন, 50 জন শেয়ার হোল্ডার। তো একটা ইভেন্টে আপনি এই 50 জন শেয়ার হোল্ডারকেই নিয়ে কক্সবাজারে গেলেন ফ্লাইটে। পথের মাঝখানে আপনাদের ফ্লাইটটা ক্র্যাশ হয়ে এই 50 জন শেয়ার হোল্ডারই মারা গেল, তাহলে এখন এই কোম্পানির মালিকানা কার হবে? কোম্পানির 50 জন শেয়ার, টোটাল শেয়ার হোল্ডার কি 50 জনই স্যার? স্যার কোম্পানি যারা লেন্ডার আছে তারা হবে। স্যার টোটাল শেয়ার হোল্ডার কি 50 জনই? জি জি। ও তাহলে তার উত্তরাধিকার যারা তারাও মালিকানা আসতে পারে। সাকসেসররা আসবে, অথবা যারা এখান থেকে ইয়ে থাকবে, তারা যারা এটার সাথে জড়িত আর কি ফিনান্সিয়ালি। হ্যাঁ, তাহলে তার যা উত্তরাধিকার আছে তাদের উপরে এই মালিকানাটা ট্রান্সফার হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কোম্পানি হচ্ছে একটা আলাদা সত্তা, সেপারেট লিগ্যাল এন্টিটি। সেপারেট লিগ্যাল এন্টিটি। যেহেতু এটা সেপারেট লিগ্যাল এন্টিটি,
তাহলে এর অ্যাসেট এবং লাইবিলিটি এর নামেই থাকবে, এর মালিকের নামে না। জি 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 দ্যাটস ওয়াই এই কোশ্চেনের আনসার হবে ডি, বিকজ এটা বলছে ডাজ নট ফল অন শেয়ার হোল্ডার্স। কোম্পানি কি তার লাইবিলিটি পরিশোধ করতে হবে, যেহেতু সম্পদের মালিকও কোম্পানি। কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে কোম্পানির সম্পর্ক কি? সবাইকে দেওয়ার পরে রেসিডুয়াল ওনার। ইয়েস, সব সব মালিকানা সব দায়পানা শোধ করার পরে যদি কিছু থাকে তাহলে সে পাইতে পারে, আর যদি না থাকে তাহলে সে সেটাও পাবে না। জি জি বরঞ্চ কোনো দেওয়া দেওয়া যদি অবশিষ্ট থাকে তখন তাকে তার নিজস্ব সম্পত্তি থেকে এটা পরিশোধ করতে হবে না, কোম্পানি এটা করে না হয়, না হয়। This is called bail-out। অর্থাৎ আমরা কোম্পানির নামের শেষে কি লিখি? লিমিটেড। জি লিমিটেড স্যার। শব্দটার মানে হচ্ছে এই কোম্পানির যতই আমাদের শেয়ারের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট পর্যন্ত লাইবিলিটি আমি পরিশোধ করব, এরপরে আমি আর কোনো লাইবিলিটির জন্য দায়ী না। দিস ইজ দ্য বিউটি অফ এ লিমিটেড কোম্পানি। ওকে, নাও এনিওয়ান গো ফর নাম্বার 3। So according to BFRS framework and BS, which of the following does not represent an objective of financial statements? A. To provide information to investors in making economic decisions. B. To provide information to managers in making business decisions. C. To show the result of management stewardship of the resource entrusted to it. D. To help users predict the entity's future cash flow. অ্যান্সার সি। তো এটা অ্যান্সার বি হবে I guess। Why not A? according to BFRS তো এখানে বলা হচ্ছে ডাজ নট রিপ্রেজেন্ট অ্যান অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেট। ইনভেস্টর্স ইনভেস্টরদের তো I mean স্যার এই হইতে পারে। আগে আমরা আসি বিএফআরএস এ কি বলা হয়। স্যার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। সবার আগে আসি বিএফআরএস বলতে কি বোঝায়। বাংলাদেশ ফিনান্সিয়াল এন্ড রিপোর্টিং বিএফআরএস থেকে আসছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডের যে অংশগুলো বা যে স্ট্যান্ডার্ড গুলো আমাদের আইসিবি অ্যাডপ্ট করেছে সেটাকেই বলে বিএফআরএস। একইভাবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে অংশটুকু আইসিবি অ্যাডপ্ট করেছে সেটাকেই বলে বিএএস, আর যেটা অ্যাডপ্ট করে নাই ওটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। প্রথমে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো ইএএস হিসাবে আসতো, হ্যাঁ, এখন এগুলো বিএফআরএস হিসাবে আসছে। ইএস আছে প্রায় 40টার উপরে, 40টার মতো, আর বিএফআরএস আছে আমার জানার মধ্যে 20-22টা হবে, 12 বেশি হইতে। তাহলে অ্যাকর্ডিং টু বিএফআরএস আর বিএস, which of the following does not represent an objective? তাহলে ডাজ নট বলছে, অন্য যদি এখানে ডাজ তাহলে এখানে কোশ্চেনের আনসার হতো 3টা। এটা কি ডি হবে না স্যার? বিসিডি হইতে পারে। ও আচ্ছা। এবার নাম্বার 4। ডি তো মনে হয় সঠিক অ্যান্সার হবে। জি স্যার, ডি হতে পারে। সি সি। ও আচ্ছা। Okay, now go for number 4. Which two of the following issues in an entity's financial statements are identified by the framework as being of interest to the public? A.
whether the entity has paid a dividend. B. Whether the entity will repay a loan when it falls due. C. Whether the entity will continue to be able to employ people. D. Whether the entity will continue. E. Whether the entity patronizes local suppliers. তারা আবার চলে গেছেন। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার 3 নম্বরের অ্যান্সার কি দিছিল? বি। বি হবে, বি। বি। স্যার বলে নাই তো, এটা ক্লিয়ার করে নাই। স্যার ওটা বলে না, এটা সম্ভবত এ হ্যাঁ, হবে। এটা ক্লিয়ার করে নাই স্যার, স্যার আসলে আমার কনফিউজ। জিজ্ঞাসা করা উচিত। বাট স্যার কোথায়? স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। স্যারের মনে হয় নেট প্রবলেম। স্যার রাস্তায় আছে। মামুন ভাই, আপনি কি আছেন? নেই, মোহন ভাই নেই। না, স্যারকে রিকোয়েস্ট করে আজকে ক্লাসটা এতটুকু কোয়েক্ট করে দিলে ভালো হতো। ভাই কারণ সিয়ার এটা যারা স্যার, আছেন একজন একটু ফোন দেন, ফোন দিয়ে বলেন আজকে তো হ্যাঁ 5টা 15 পর্যন্ত ইস্টার, ক্লাস ছিল, 5টা 13 হ্যাঁ বাজে হ্যাঁ এই পর্যন্তই ইস্টারের টাইম হচ্ছে। হয়ে যাচ্ছে তো, ঠিক আছে আর ভাই। স্যারেরও চ্যাপ্টারের প্রবলেম হচ্ছে শেষ ক্লাসটা নিতে। নৈর্ব্যক্তিক গুলো দেখাচ্ছে, ওগুলো সমস্যা না, ওগুলো আমরা পড়ে নিতে পারবো। কনফিউশন থাকলে পরে স্যারের কাছে জিজ্ঞাসা করে নিব। হ্যাঁ আপু ঠিক আছে। আপনার কাছে মোহন ভাইয়ের নাম্বার আছে না? হ্যাঁ ভাই আছে, কল কল দিয়ে বলেন দিচ্ছি। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, ক্লাস শেষের সময় আছে, শেষ করে দেবো নাকি। ওকে। আমরা বের হয়ে যাই তাহলে। না না, থামেন আগে। যারা রেকর্ড করতেছে তারা তো মনে হয় আপনার ওই লিঙ্কটা শেয়ার করে দিতে পারে।
কিসের লিঙ্ক? ভিডিওটা গুগল ড্রাইভ থেকে লিঙ্কটা শেয়ার করে দিতে পারে আর কি। ক্লাসের রেকর্ড? হুম হুম হুম। এটা আইসিবি এর কাছে যায়, ক্লাউড রেকর্ডিং? এই যে এখন পার্সোনালি রেকর্ড হচ্ছে না? না না, এটা আইসিবি এর কাছে যাবে ডাইরেক্ট সার্ভারে। আপনারা পার্সোনাল ল্যাপটপ থেকে রেকর্ড করতেছেন না? আমাদের এখানে ল্যাপটপ থেকে তো রেকর্ডের অপশন দেখতে পাচ্ছি না। ভাই এটা পার্সোনাল আইসিবি থেকে ল্যাপটপ প্রোভাইড থেকে করবে। রেকর্ড করার দরকার নেই। প্রতি সপ্তাহ শেষে আপনার রেকর্ডের যত ক্লাস আছে সব দিয়ে দেওয়া হবে। কালকে মনে হয় রাজীব স্যারের অ্যাকাউন্টিং ক্লাস আছে না ভাইয়া? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। সরি, লাইনটা কেটে গেল। স্যার আপনি কিছু মনে না করলে একটা রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ, প্লিজ গো হেড। স্যার আসলে আমাদের তো ইফতারের টাইম হয়ে গেছে 5:15, যদি আজকে ক্লাসটা এতটুকু রাখি স্যার হ্যাঁ, খুব আমি ভালো। আজকে ক্লাসটা শেষ করে দিব। আজকের ক্লাসে কয়েকবারই নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য আমরা করতে পারি নাই, এই জন্য আই এম সরি। জি স্যার। ক্লাস থেকে আশা করি এরকম হবে না। ইনশাল্লাহ স্যার। এখানে একটু হোম টাস্ক দিয়ে রাখি। আমি এই যে বইটা দিয়েছি আপনাকে, এই বইটাতে একটা সেলফ টেস্ট কোশ্চেন আছে। সেলফ টেস্টে এখানে জি কয়টা স্যার। আছে? সম্ভবত 10টা আছে। জি স্যার। আর এরপরে আপনি দেখবেন যে ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, এই যে এখানে। জি স্যার। জি স্যার। এবং আনসার সহ দেওয়া আছে। ইন্টারেক্টিভ কোশ্চেন কয়টা আছে? 3টা। এই জি সেলফ টেস্ট কোশ্চেন এবং ইন্টারেক্টিভ কোশ্চেন গুলো বাসায় পড়ে আসতে হবে। নেক্সট ক্লাসে আমরা এগুলো আলোচনা করবো। জি স্যার। ওকে জি স্যার। স্যার। ওকে স্যার। স্যার যদি 3 নম্বর প্রশ্নের আনসারটা একটু বলে দিতেন এমসিকিউ তাহলে একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, নেক্সট দিন বলে দিব। আজকে যেহেতু সবাই ইফতারি করবে, আজকে আমি আর ধরে রাখছি না। জি ওকে স্যার। স্যার। জি স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু এবং আলাইকুম আমি স্যার। আমি এই যে পড়াটা ওয়ালাইকুম দিলাম, আসসালাম। পড়াটা একটু ক্লাস বাসায় পড়তে হবে। আপনি যদি বাসায় না পড়েন, ক্লাসে আসেন, তাহলে আপনি আনপ্রিপেয়ার্ড অবস্থায় থাকবেন এবং সামনে যেতে আমাদের অনেক কষ্ট হবে। হ্যাঁ, জি জি স্যার। আমরা প্রথম থেকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে জি স্যার, স্যার। থ্যাংক ইউ স্যার। ক্লাসে আসসালামু দেখা আলাইকুম। স্যার হবে। আপনিও ভালো থাকবেন স্যার। ওকে আসসালামু স্যার। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে দিবে? মামুন ভাই মিটিং, মিটিং ক্লোজ করে দেবো না আপনাকে হতে দেবো?